হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু থ্রিল সিকার সাকিব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমরা এইমাত্র চলন বিলে ঘোরাফেরা শেষ করে এখন নাটোরের উত্তরা গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো মোটামুটি আমাদের এখান থেকে যাইতে ধারণা করা যাচ্ছে 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে। আর মাঝখানে একটা ব্রেক দিতে হবে, কারণ সকালবেলা খাওয়া দাওয়া করে বের হওয়া হয়েছে, এরপরে দুপুর হয়ে গেছে প্রায়। এখন দুপুরে খাওয়া দাওয়াটা করতে হবে, এর জন্য একটা ব্রেক দরকার। সামনে আমরা নাটোর শহরে গিয়ে একটা ব্রেক দেওয়ার চেষ্টা করব, দেখি কত দূর যাওয়া যায়। আর আমরা উত্তরা গণভবনে ঘোরাফেরা করার পর নাটোরে যে রাজবাড়ি আছে সেখানে যাব এবং ওইখানে একটু ঘোরাফেরা করে আমরা পুনরায় বাসার উদ্দেশ্যে রওনা দেব। আমরা অলরেডি নাটোর শহরের মধ্যে ঢুকে পড়েছি। আর একটু সামনে গিয়ে আমরা মাদ্রাসা মোড় থেকে ডান দিকে মোড় নেব। ডান দিকে মোড় নেওয়ার পর হয়তো আর কিছু দূর গেলে আমরা উত্তরা গণভবনে পৌঁছে যাব। আজকে প্রচণ্ড রোদ, কয়েকদিন যাবতই খুব বেশি রোদ হচ্ছে, তার মধ্যে আজকে অনেক রোদ আর গরমও অনেক। এই গরমের মধ্যে হেলমেট পরে প্রায় সকাল থেকে মোটরসাইকেল চালানো হচ্ছে। গাড়ির উপর থাকার জন্য এখন গরমটা কম লাগতেছে, কারণ সরাসরি বাতাস লাগতেছে, কিন্তু গাড়ি থেকে নামার পরই অনেক গরম লাগে। আর বিশেষ করে এই দুপুরবেলার যে রোদ, একদম সরাসরি মাথার ওপর রোদ পড়তেছে। আচ্ছা, যাই হোক, আমরা সামনের এই মোড় না, এরপরে আরেকটা মোড়, ওই মোড় থেকে ডান দিকে ঘুরে যাব। আচ্ছা, দেখি, দেখতে দেখতে যাই। তো মেইন রোড থেকে আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর শহরের মধ্যে দিয়ে এই রাস্তা ধরেই ভেতর দিকে যাইতে হয়। অনেক দিন আগে আসা হয়েছিল, যার কারণে রাস্তাটা খুব একটা পরিচিত নাই, আর এখন একটু নতুন নতুন লাগতেছে। তারপরও আমরা গুগল ম্যাপ ধরে একটু সামনের দিকে আগাচ্ছি, আশা করি আর 5-10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। সিটির মধ্যে দিয়ে যাওয়া, যার কারণে একটু সময় বেশি লাগে, এখানে একটু ভিড় থাকে, তাই অত জোরে টানা যাচ্ছে না, আস্তে ধীরে যাওয়া লাগতেছে। তো আমরা
এখন নাটোর রাজবাড়ির সামনে চলে আসছি। এই রাস্তার সামনেই হচ্ছে এই যে পুকুর যেটা দেখা যাচ্ছে, এই পুকুর পাড়েই মূলত সেই রাজবাড়িটা। আর ওই রাজবাড়ি থেকে আরও ডান দিকে বেশ খানিক দূর যাইতে হয়, তা মোটামুটি 10 মিনিটের রাস্তা। তারপরে আমরা আবার উত্তরা গণভবনে যাইতে পারবো। তো আগে এটা দেখা শেষ করে আমরা উত্তরা গণভবনের দিকে যাব। এই যে এটা হচ্ছে গেট নাটোর রাজবাড়ির। এখন দেখি টিকিট কাউন্টারে কথা বলতে হবে, গাড়ি ভিতরে নেওয়া যাবে কি না। যদি না নেওয়া যায় তাহলে গাড়ি এখানে কোথাও গ্যারেজ করতে হবে। আচ্ছা, তো কথা বলে যতদূর জানতে পারলাম যে গাড়ি ভিতরে নেওয়া যাবে না। আমার হাতের বাম পাশে যেটা আছে এটাই মূলত গ্যারেজ হিসেবে ব্যবহৃত হয়, আমার পাশের এই বাম পাশটায়। তো আমরা এই বাম দিকে গিয়ে গ্যারেজে গাড়িটা আগে রাখবো, রাখার পরে টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকবো। গাড়িরও টিকিট আছে, আপনার গাড়ির গ্যারেজ করার বিল 20 টাকা প্রতিটা গাড়ি, আর 15 টাকা করে পার হেড এইখানে ঢোকার টিকিট। সো অ্যাট লাস্ট টিকিট কাটাকাটি শেষ। আমরা এখন গাড়িটা ওইখানে গ্যারেজ করব, গ্যারেজ করার পরে ভিতরে ঢুকে পড়ব। আচ্ছা, আর আমরা এইখানে যে গেটম্যান থাকে ওনার সাথে কথা বলেছি আমাদের হেলমেটগুলো নিরাপদে রাখার জন্য। উনি ওনার যে থাকার জায়গা রয়েছে ওইখানে রাখতে বলল, যে আপনারা হেলমেট বা গ্লাভস এইগুলো এখানে রাখতে পারেন, সমস্যা নাই। তো আমরা হেলমেটগুলো তার রুমে রাখতেছি আর গাড়িটা আপাতত গ্যারেজ করতেছি। গ্যারেজ করার পরে আমরা ভেতরে যাব। আর এখানে গেটে ঢোকার আগে যে সমস্যার সম্মুখীন হলাম সেটা হচ্ছে উপরে এই যে বড় বড় যে বক আছে এইগুলা খুব ডিস্টার্ব করে। গাড়ি ওখানে নিচে রাখছিলাম, প্রায় 5 মিনিটের মধ্যেই গাড়ির উপর কয়েকবার পায়খানা করে দিয়েছিল। এইটা কথা না হলেও ঘটনা সত্য। ভিতরে ঢোকার পর দেখলাম এই রাস্তা পুরা সাদা, এই জন্য দৌড়ায় দৌড়ায় আমরা এই রাস্তাটা পার হলাম। আর এই রাস্তা সাদা করার পিছনে দায়ী হচ্ছে এই যে উপরে এই পাখিগুলা, এরা এই গাছগুলার মাথায় বাসা করছে আর এইখানে তারা থাকে। এই যে বাসা, বড় বড় বক এইগুলা রাস্তার উপর যখন তখন পায়খানা করে, তাই এই যে রাস্তার অবস্থা। তাই এইটুকু জায়গায় একটু দৌড়ায় দৌড়ায় পার হওয়া লাগলো। আর এরাই ওই গাড়ির উপরও পায়খানা করছিল। যাই হোক, আমরা সামনের দিকে ঢুকে পড়লাম। আর এখানে ঢুকতে যে গন্ধ, সামনে এগিয়ে যেতে যেতে ঢোকার পরে একটা ম্যাপ চোখে পড়লো এবং ম্যাপ দেখে বুঝলাম যে না, আমরা ঠিক মতো মানে ঠিক রাস্তা দিয়ে ঢুকেছি, মেন গেট দিয়ে ঢুকেছি। এবং এই জায়গাটা খুব বেশি বড় না, অল্প সময়ের মধ্যেই আমরা পুরো জায়গাটা ঘুরে কভার করে ফেলবো। এই জন্য খুব দ্রুত সবগুলো জায়গা দিয়ে ঘোরার চেষ্টা করেছি। এই মাঠটা বেশ সুন্দর, আর এর পাশে ওই যে সামনে একটা বাড়ি রয়েছে মানে রাজবাড়ি, ওইটাও দেখবো আমরা। এইগুলা ভাঙাচোরা বাড়ি। এই যে একটা দরজার গেট, এখানে কিছু লেখা নাই তার জন্য বোঝা মুশকিল হয়ে যাচ্ছে যে কোনটা কি, বাট এই যে পিলারগুলোতে লেখা আছে। এই জায়গাটা খুব বেশি বড় না, খুব ছোট, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আপনারা পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন। আমরাও বেশি দেরি করিনি, কারণ আমরা এরপরে আবার উত্তরা গণভবনের দিকে যাব, তাই এখানে বেশি সময় যেন নষ্ট না হয় এই জন্য খুব তাড়াহুড়া করে আমরা এই সবগুলো জায়গা দেখে কভার করার চেষ্টা করেছি। এরপরে কয়েকটা ছবি তোলার পরে আমরা এখান থেকে চলে যাই। সামনে এই যে কিছু ভাঙ্গা বাড়িঘর দেখা যাচ্ছে, রানীমহল লেখা। এইগুলোতে হয়তোবা সেই যুগে সেই কালে রানীরা থাকতেন। এইগুলো হচ্ছে সেই রানীমহল। রানীমহলের এই যে বর্তমান অবস্থা দেখেন।
ষাটের ঠেলায় থাকা যাচ্ছে না। এদিক মানুষজন থাকে এখন, বুঝছে, এগুলো মানুষজন থাকে তো। এখানে মোটামুটি শেষ, আর বাম পাশে আর একটা জায়গা আছে, ওইটা আমরা দেখবো এখন। আর সামনে একটু যাওয়ার পরে আমরা দেখলাম এখানে আর তেমন কিছু নাই, কিছু লোকজন এখানে বসবাস করে, তাই আর আমরা সেদিকে আগাইনি। সর্বশেষে আমরা এই জায়গাটায় আসলাম। এখানে আসার পরে এটা হয়তো রানী মহলেরই কিছু অংশ, যেটা প্রায় ভাঙাচুরাই বলা চলে, কিন্তু এই ঘরগুলো দেখে আয়না ঘরের মতোই লাগতেছে, হয়তো সেই যুগের আয়না ঘর ছিল। এই যে গেটগুলা দেখেন কত ছোট, আর ভিতরে জায়গাটাও সেই রকম অনেক সংকীর্ণ, হয়তো বা এটা সেই যুগের আয়নাঘর। আচ্ছা, এখানে এই কয়েকটা ঘরই আছে, এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা, ছয়টার মতো ঘর আছে, আর আছে উপরে একটা বিশাল কাঁঠাল গাছ। তো এই ছিল মোটামুটি এই রাজবাড়ির অবস্থা। আর সর্বশেষে এই পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে একটা বাড়ি দেখা গেল মাঠের সামনে, যেটা প্রথমে দেখাইছিলাম। তো এখানে ভেতরে ঢোকার মতো কোনো অপশন নাই, বাইরে থেকেই জাস্ট এটাকে দেখা হলো। তো এখানে ঘোরাফেরা মোটামুটি শেষ। এই রাজবাড়ির যে অংশগুলো মানে দেখার মতো ছিল, বা আমরা এই ম্যাপে যতটুকু দেখতে পারছি তার সবগুলোই প্রায় দেখার চেষ্টা করেছি। আপনারা আসলে হয়তো আরও বেশ কিছু জায়গা দেখতে পারবেন, কারণ সব জায়গাতেই ক্যামেরা ধরা সম্ভব হয়নি, যার কারণে দু একটা প্লেস হয়তো বাদ থাকতে পারে। তবে চেষ্টা করেছি সবগুলো প্লেস একটু একটু করে ফুটেজ হলেও নেওয়ার। তো এখন আমরা সোজা যাব উত্তরা গণভবনের দিকে, বেশি দেরি করা যাবে না, কারণ অলরেডি দুপুর পার হয়ে গেছে। এখন ওখানে গিয়ে ওটা দেখার পর আবার বাড়ির দিকে ব্যাক করতে হবে, আর তার মাঝে দুপুরের খাওয়া দাওয়া এটা তাড়াতাড়ি সেরে নিতে হবে। তো এখান থেকে আমাদের প্রায় 10-15 মিনিট সময় লেগেছে গণভবনে যেতে। আমি পুরো ফুটেজটা দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা ভেতর দিয়ে গিয়েছি, ভেতর দিয়ে যাওয়ার পরে হাইওয়েতে উঠে আরেকটু সামনে গিয়ে আমরা গণভবনের রাস্তা পেয়ে গেছি, এবং খুব দ্রুতই আমরা গণভবনে চলে গেছি। তো অ্যাট লাস্ট আমরা এই যে গণভবনের সামনে চলে আসছি। এই রাস্তাটা দেখলে আপনারা চিনতে পারবেন, রাস্তার দুই পাশে সারি সারি এই পাম গাছগুলো লাগানো, যেটা দেখতে অনেক সুন্দর, দূর থেকে দেখেই বোঝা যায়। আমরা এখানে দ্রুত গাড়িটা আগে গ্যারেজ করব, করার পরে আমরা খাওয়া দাওয়া সেরে ভিতরে যাব। গ্যারেজ করার প্লেস এখানে খুব সুন্দর, ওই রাজবাড়ির থেকে এখানে অনেক সুন্দর জায়গা গ্যারেজ করার জন্য। আচ্ছা, তো গাড়িটা গ্যারেজ করে আপনাদের সাথে আমি কথা বলতেছি। আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি, এটা হচ্ছে এন্ট্রি রোড। তো যাই দেখি, ভেতর দিকে যাওয়া যাক। তবে এখানে পরিবেশটা এবং মানে যেই জায়গাটা রয়েছে এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তুলনামূলক রাজবাড়ির থেকে, এবং এইখানে মানে স্বচ্ছ আর কি, দেখে বেশ ভালো লাগে এই জায়গাটা ওই রাজবাড়ির তুলনায়। ওইখানে যেহেতু মানে স্পেসটাও ছোট, আর ওইখানে লোকজনও খুব কম যায়। প্রধান যে আকর্ষণটা সেটা হচ্ছে এই উত্তরা মানে গণভবনটা, এখানে লোকজন বেশি আসে। আর এখন যেহেতু বর্ষাকাল, শীতকালে এই জায়গাটা আরও আরও বেশি সুন্দর লাগে। আপনার চতুর্পাশে ফুলের গাছ লাগানো থাকে, এবং এই ফুলগুলো যখন ফোটে তখন বেশ সুন্দর লাগে শীতকালে। তো শীতকালে আসলে আপনারা সবচেয়ে বেশি সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, সর্বোচ্চ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো এখনও সৌন্দর্য যে কম তা না, এখন লোকজন কম, ভিড় কম, আর এই সৌন্দর্যটা আলাদা, সেটা ওইটার সাথে তুলনা করলে হয় না। তো যাই হোক, আমরা পুরোটা দেখি কতটুকু ঘোরা যায়। আর শুনেছি এখানে মনে হয় একটা চিড়িয়াখানা আছে, এই বাম দিকে এই রাস্তা ধরে ভিতরে গেলে ওইখানে চিড়িয়াখানা বা ওই টাইপের কিছু ছোট কিছু হরিণ টরিণ আছে, কেস কয়েকটা মনে হয় বানর টানর আছে এইগুলা। এই যে দাদির বাড়ি কোনটা, বাম পাশে যেসব প্রাণীদের রাজা মারা যেতেন অথবা যেসব প্রাণীরা বৃদ্ধ হয়ে যেতেন তাদের জন্য এই হাউসটি বরাদ্দ ছিল, মানে বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম ছিল এটা। সেই জমিদারি শাসন আমলেও তাহলে বৃদ্ধাশ্রম ছিল এখানে, যেটা আগে দেখালাম ওই জায়গাটায়
যে রানীগুলো রাজা মারা যেতেন বা বৃদ্ধ হয়ে যেতেন তাদেরকে ওইখানে রাখা হতো। আর এখন যেটার মধ্যে আমরা প্রবেশ করলাম এটা হচ্ছে রানীর ফুলের বাগান লেখা আছে। তো এই মোটামুটি উত্তরা গণভবনের আপনাদের যে দর্শনীয় স্থানগুলো আমি টুকটাক করে প্রায় সবগুলো দেখানোর চেষ্টা করেছি। সবগুলো না হলেও প্রধান প্রধান বেশ কিছু জায়গা দেখানোর চেষ্টা করেছি। আর সবচেয়ে কষ্টকর যে বিষয়টা সেটা হচ্ছে এখানে যেই প্রাণীগুলোকে খাঁচার মধ্যে রাখা হয়েছে এদেরকে পর্যাপ্ত ভালো পরিবেশও দেওয়া হয়নি, একদম একটা নোংরা পরিবেশে রাখা হয়েছে। আর না তাদের ভালো খাবার দাবার দেওয়া হচ্ছে, মানে পরিবেশ এবং পরিস্থিতির সাথে তাদের খাবার দাবারের কোনো কিছুরই কোনো মানে সম্পর্ক ঠিকঠাক নাই। যার কারণে এই যে প্রাণীগুলো এখানে রাখা হচ্ছে এদেরকে আসলে একটা অত্যাচার ছাড়া আর কিছুই হচ্ছে না। খাঁচার মধ্যে রাখলে অবশ্যই সেই প্রাণীগুলোকে সেইভাবে রাখা উচিত যেন তারা মানে খাবার দাবারের কোনো কষ্ট না পায় এবং পরিবেশজনিত কারণে কোনো কষ্ট না পায়, এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। কিন্তু সবগুলো জায়গাতেই দেখা যায় একই রকম অবস্থা, খুবই মানে রেয়ার দুই একটা জায়গা ব্যতীত, সাফারি পার্ক বা এরকম জায়গা ব্যতীত সবগুলোতে একই অবস্থা। এরকম ছোটোখাটো যেইগুলো চিড়িয়াখানা আছে বা পার্ক আছে তাদের আসলে এই প্রাণীগুলোর প্রতি অবহেলার কোনো শেষ নাই। এটা সব সারাদিন মনে হয় 2:35 বাজে নাকি? না এখন কয়টা বাজে? হ্যাঁ তাই মনে হয়। উত্তরা গণভবন মোটামুটি কভার করা গেছে, এখন আর দেরি করা সম্ভব না। দুপুরে খাওয়া দাওয়া হয়নি, আগে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর ক্যামেরাও চার্জ নাই, জানি না কতটুকু আর ভিডিও করতে পারবো। মাঝে মাঝে ভিডিও করতে হবে আর কাটে সারে কিছু বাদ দিতে হবে। আপাতত ক্যামেরা অফ করতেছি, হাইওয়েতে ওঠার পরে আবারও ক্যামেরাটা অন করব।